আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে অনেকদিন পরে আবার হাজির হয়েছি নতুন একটা লেকচার নিয়ে। তো দেখাই যাচ্ছে যে আজকের লেকচারের বিষয়টি কি হবে, সেটি হচ্ছে আয়নীকরণ শক্তি। তো আয়নীকরণ শক্তি আমরা কেমিস্ট্রি একদম শুরু থেকেই আমরা পড়াশোনা করি এটা নিয়ে। তো আমরা সবাই আয়নীকরণ শক্তি কি সবাই জানি, বাট এটার একটু বিস্তারিত যেগুলো আমাদের কিছু জানা কিছু অজানা এগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। অনেকেরই মনে হতে পারে এই জিনিসটা হয়তো জানতাম না, জানা উচিত ছিল। সো শুরু করা যাক। তো প্রথমে আয়নীকরণ শক্তি কি সেটা তো আমাদের জানা দরকার। তো এটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা এটা দেখতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি মৌল, সেটা আমাদের পিরিয়ডিক টেবিলের যে কোনো একটা মৌল, তো যখন তার গ্যাসীয় অবস্থা থাকবে, তো গ্যাসীয় অবস্থায় সর্বশেষ যে ইলেকট্রনটি রয়েছে আমাদের এই মৌলের সর্বশেষ যে ইলেকট্রনটি খুব লুজলি বন্ডেড, আর তার মানে হচ্ছে যে খুবই দুর্বলভাবে আবদ্ধ থাকে, সেখান থেকে একটি ইলেকট্রন এটি যদি অসীমে নিয়ে যাওয়া হয়, অসীমে সরিয়ে নিয়ে যদি এক মোল ধনাত্মক গ্যাসীয় আয়ন পরিণত করা যায়, তো সেক্ষেত্রে কি হয়, আমাদের কিছু শক্তি প্রয়োগ করতে হয়। যেহেতু আমরা শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন সরিয়ে নেব, তো ইলেকট্রন কি করে, নিউক্লিয়াস ইলেকট্রনদেরকে কি করে আকর্ষণ করে আমরা জানি। তো যেহেতু নিউক্লিয়াস বাইরের কক্ষপথ বা প্রত্যেকটা ইলেকট্রনকে তার নিজের কক্ষপথে আকর্ষণ করে, তো সেখান থেকে একটি ইলেকট্রন যদি আমরা অসীমে সরিয়ে নিতে চাই, তো অবশ্যই আমাদের কিছু শক্তি প্রয়োগ করতে হবে। তো যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয় সেই পরিমাণ শক্তিটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। ওকে, তো আয়নীকরণ শক্তির মান সবসময় পজিটিভ কেন হয়? এ কারণে যেহেতু প্রত্যেকবার আমাদের শক্তি আরো প্রয়োগ করতে হচ্ছে, আমরা দেখছি যে যখন এন্ডোথার্মিক রিঅ্যাকশন হয়, এন্ডোথার্মিক রিঅ্যাকশনে সবসময় কি হয়, শক্তি আরো প্রয়োজন হয়। সো এখানে কি হয়, প্লাস হয়। যখন আমরা দেখেছি তাপোৎপদী বিক্রিয়ায় শক্তির পরিমাণ হয় নেগেটিভ এবং তাপহারী বিক্রিয়ায় শক্তির পরিমাণ হয় পজিটিভ। ওকে, তো এখন আমরা যদি দেখি সোডিয়ামের কথা চিন্তা করি। সোডিয়াম, আমরা জানি যে সোডিয়াম কঠিন পদার্থ, বাট কখন ইলেকট্রনটাকে আমরা সরিয়ে নিতে পারবো, যখন এই কঠিন পদার্থটা আমরা কি হবে, গ্যাসীয় অবস্থায় নিয়ে চলে আসবো। তো সোডিয়াম যখন গ্যাসীয় অবস্থায় নিয়ে আসা হয়, এখান থেকে যদি এক মোল ইলেকট্রন আমরা সরিয়ে সোডিয়াম গ্যাসীয় পজিটিভ আয়নে পরিণত করি, সেক্ষেত্রে আমাদের কিছু একটা শক্তি এখানে প্রয়োগ করতে হবে। এই যে এক মোল পরিমাণ ইলেকট্রন আমরা অসীমে সরিয়ে নিলাম, সেই শক্তির পরিমাণটা হচ্ছে 446 কিলোজুল পার মোল। এই পরিমাণ শক্তি আমাদের প্রয়োজন হয় যদি আমরা সোডিয়ামের শেষ কক্ষপথের যে ইলেকট্রনটি আছে সেই ইলেকট্রনটি আমরা অসীমে সরিয়ে নিই। আসলে অসীম বলতে কি বোঝাচ্ছে? অসীম বলতে বোঝাচ্ছে যে একটা ইলেকট্রন আমরা যদি সোডিয়ামের কথা চিন্তা করি, তো সোডিয়ামের প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন, পরের কক্ষপথে আছে 8টি ইলেকট্রন, তারপরের কক্ষপথে আছে একটি ইলেকট্রন। তো এই একটি ইলেকট্রনকে আমাদের অসীমে সরিয়ে নিতে হবে। এই অসীম বলতে বোঝাচ্ছে যে যেখানে নিউক্লিয়াসের আকর্ষণ থাকবে না, এখানে যদি আমরা ইলেকট্রনটা সরিয়ে নেই, তো নিউক্লিয়াসের সাথে এর কোনো আর আকর্ষণ থাকলো না। অসীম বলতে সেটাই বোঝাচ্ছে যে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে নিউক্লিয়াসের সাথে তার কোনো আকর্ষণ থাকবে না, সেটাই হচ্ছে অসীম। ওকে, তো আমরা যখন গ্যাসীয় আয়নকে থেকে এক মোল ইলেকট্রন অসীমে সরিয়ে নিয়ে গ্যাসীয় আয়ন পজিটিভ আয়নে পরিণত করব, তখন যে পরিমাণ শক্তি নির্গত হবে তাকে আমরা আয়নীকরণ শক্তি বলবো। তো আয়নীকরণ শক্তির সংজ্ঞা যদি আমরা সামগ্রিকভাবে বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে গ্যাসীয় অবস্থায় কোনো একটি মোলের শেষ কক্ষপথ থেকে এক মোল ইলেকট্রন অসীমে সরিয়ে নিয়ে এক মোল ধনাত্মক গ্যাসীয় আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে তাকে বলা হবে আয়নীকরণ শক্তি। ওকে, তো আমরা এখন দেখি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, অ্যালুমিনিয়াম যখন আমরা গ্যাসীয় অবস্থায় নিয়ে আসব, গ্যাসীয় অবস্থা থেকে আমরা যখন এক মোল ইলেকট্রন সরিয়ে নেব, তখন অ্যালুমিনিয়াম কি হবে, এরকম একটা প্লাস তৈরি হবে। তো এখান থেকেও যদি আমরা আরেকটি ইলেকট্রন, আর এক মোল ইলেকট্রন যদি এখান থেকে সরিয়ে নেই, তাহলে কি হবে, অ্যালুমিনিয়াম 2+ গ্যাসীয় আয়ন হবে। তো
তো এখান থেকে যদি আরেকটি ইলেকট্রন আমরা সরিয়ে নেই তো সেই ক্ষেত্রে কি হবে, অ্যালুমিনিয়াম 3+ হবে। তো এখানে ব্যাপারটা কি ঘটেছে দেখো, এখান থেকে আমরা একটা এক মোল ইলেকট্রন আমরা অসীমে সরিয়ে নিয়েছি, আমরা একটা ধনাত্মক আয়ন পেয়েছি। সো এটা এখানে আমরা কি একটা আয়নীকরণ শক্তি পেয়েছি। তো আয়নীকরণ শক্তির ইংলিশ থেকে বলা আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নাইজেশন এনার্জি। সো আমরা সংক্ষেপে যদি এটা লিখি আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নাইজেশন এনার্জি, আইই সংক্ষেপে যদি আমরা লিখি, এটা হচ্ছে আয়নীকরণ শক্তির সংক্ষেপ রূপ। তো এটা আমরা আয়নীকরণ শক্তি 1 দিতে পারি, কারণ এই মৌলের ক্ষেত্রে এটা প্রথম আয়নীকরণ শক্তি ঘটেছে। তো এটাকে আমরা বলতে পারি যে প্রথম আয়নীকরণ শক্তি। যখন অ্যালুমিনিয়াম গ্যাস থেকে প্রথম অ্যালুমিনিয়াম একটা গ্যাস পরমাণু থেকে কি হবে, প্লাস হবে, সেটা হবে প্রথম আয়নীকরণ শক্তি। তো যখন এখান থেকে আরেকটা ইলেকট্রন সরিয়ে নেব সেটা হবে আমাদের কি আয়নীকরণ শক্তি 2। তার মানে এটা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি, অ্যালুমিনিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এরপর যখন এখান থেকে আরেকটা ইলেকট্রন সরিয়ে নেব সেটাকে বলবো আমরা তৃতীয় আয়নীকরণ শক্তি। তো এইভাবে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এরপর যদি আরো ইলেকট্রন সরাই তাহলে আমরা আরো আয়নীকরণ শক্তি দেখতে পাবো। তো এখন ব্যাপার হচ্ছে কোন আয়নীকরণ শক্তি কোনটার মান সবচেয়ে বেশি হবে, কোন ইলেকট্রনটা সরিয়ে নিতে আমাদের সবচেয়ে বেশি শক্তি প্রয়োগ করতে হবে সেটা আমরা একটু দেখি। তো অ্যালুমিনিয়ামের ইলেকট্রনটা কি অবস্থায় থাকে, অ্যালুমিনিয়ামের প্রথম কক্ষপথে থাকে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে থাকে 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে থাকে 3টি ইলেকট্রন। তো অ্যালুমিনিয়াম থেকে যখন আমরা একটি ইলেকট্রন সরিয়ে নেব, এটাকে যদি আমরা অসীমে সরিয়ে নেই, এটা যদি অসীমে সরিয়ে নেই আমরা, তাহলে কি হবে, এখানে ইলেকট্রন সংখ্যা, তো এইখানে আমরা যদি দেখতে পাই এখানে প্রোটন কয়টি আছে, প্রোটন আছে 13টি, বাট ইলেকট্রন কয়টি আছে, 12টি আছে। এখানে প্রোটন ছিল 13টি, ইলেকট্রনও ছিল 13টি। তো এখানে ইলেকট্রন একটি কম আছে। আবার এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, প্রোটন 13টি রয়েছে, বাট ইলেকট্রন কয়টি রয়েছে, 11টি রয়েছে। এইখানে প্রোটন 13টি রয়েছে, ইলেকট্রন রয়েছে 10টি। তো এক্ষেত্রে যদি আমরা দেখি এখানে প্রোটন যে কয়েকটি ছিল, ইলেকট্রন সে কয়েকটি ছিল। তো নিউক্লিয়াস তার ইলেকট্রন গুলোকে একটা আকর্ষণ করে থাকে, শেষ কক্ষপথের ইলেকট্রনকে নিউক্লিয়াস কি করে, একটা আকর্ষণ করে। তো এখানে যখন ইলেকট্রন একটা কমে গেল, তো দেখা গেল যে প্রোটন সংখ্যা বেশি আছে, তার মানে কি তার আকর্ষণ বলটা অনেক বেড়ে যাবে, কারণ ইলেকট্রন সংখ্যা এখানে কম আছে, একটা ইলেকট্রন কম আছে। সো এখানে এখান থেকে একটা ইলেকট্রন সরাতে যত পরিমাণ শক্তি দরকার হতো, এখান থেকে যদি আরেকটি ইলেকট্রন সরাতে চায় তাহলে তার আরো বেশি পরিমাণ শক্তি দরকার হবে, কারণ এখানে ইলেকট্রন সংখ্যা কম আছে, প্রোটন বেশি আছে। তো প্রোটন বেশি হলে ইলেকট্রনকে আকর্ষণ করবে। তো এখান থেকে যদি আরেকটি ইলেকট্রন সরাতে চায়, তো এখানে দেখা যাবে যে ইলেকট্রন তখন থাকবে 11টা, প্রোটন থাকবে 13টা। তো এর আকর্ষণ বলটা আরো বেড়ে যাবে ইলেকট্রনের প্রতি। সো এখান থেকে ইলেকট্রন সরাতে আরো বেশি শক্তির প্রয়োজন হবে। যদি আমরা শক্তির ক্রমটা নির্বাচন করি তাহলে আমরা বলতেই পারি যে আয়নাইজেশন অফ 3, আয়নাইজেশন এনার্জি অফ 2, আয়নাইজেশন এনার্জি অফ 1 ডট 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 এভাবে চলে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি আয়নাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি হবে তার, যত সামনের দিকে যাব আমরা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, যত বেশি যাব, যত বেশি সামনে যাব, তার আয়নীকরণ শক্তির মান তত বেশি হতে থাকবে। ক্লিয়ার? এখন আমরা দেখব যে আয়নীকরণ শক্তির মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আয়নীকরণ শক্তি কি কি বিষয়ের উপর নির্ভরশীল আমরা এখন আলোচনা করব সেটা। তো প্রথমটা হচ্ছে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। তো পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ যদি বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা যদি একটু চিন্তা করি। আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে একটা পরমাণু, এটা হচ্ছে আরেকটা পরমাণু, তো মাঝখানে আছে নিউক্লিয়াস। তো তাদের একটা ব্যাসার্ধ থাকবে, এরকম ব্যাসার্ধ থাকবে।
তো আমরা জানি নিউক্লিয়াস কি করবে, ইলেকট্রনকে একটা বলে আকর্ষণ করবে। তো এখানে আছে নিউক্লিয়াস ইলেকট্রনকে একটা বলে আকর্ষণ করবে। তো এখানে যদি ইলেকট্রন থাকে তাহলে দেখা যাবে যে এই যে নিউক্লিয়াসটা আছে এই ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করবে, এখানে যেহেতু জায়গা কম, খুব কাছাকাছি থাকবে, এই যে নিউক্লিয়াস আছে এই ইলেকট্রনকে এইটার চেয়ে এইটা অবশ্যই একটু বেশি বলে আকর্ষণ করবে। সো নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণটা খুব বেশি হবে যখন ব্যাসার্ধটা কম হবে। সো পর্যায় সারণীতে যদি আমরা চিন্তা করি যে বাম থেকে যখন ডান দিকে যাব তখন পরমাণুর আকার ছোট হতে থাকে, তার মানে তার আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকে। আবার একই ভাবে কোনো একটা গ্রুপে যদি উপর থেকে নিচের দিকে যাওয়া যায় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আকারটা ধীরে ধীরে বাড়তে থাকে। সো নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকার বন্ধনটা খুব লুজলি থাকে, যেটা হচ্ছে দুর্বল থাকে, সেক্ষেত্রে ইলেকট্রনটাকে খুব সহজেই আমরা সরিয়ে নিতে পারবো, সেক্ষেত্রে শক্তি কম পরিমাণ লাগবে। তো আমরা যদি পর্যায় সারণীটা এঁকে ফেলি, তো পর্যায় সারণীটা কিভাবে থাকে, এটা যদি পর্যায় সারণী হয়, এটা যদি পর্যায় সারণী হয় তো আমরা দেখতে পাবো সবচেয়ে ডানে যে মৌলটি রয়েছে, সবচেয়ে ডানে যে মৌলটি রয়েছে সেটির নাম কি, আমরা জানি যে এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে কি হিলিয়াম। সবচেয়ে ডানে এই মৌলটি রয়েছে। তো আমরা জানি বাম থেকে ডান দিকে যত যাওয়া যাবে পরমাণুর আকার তত ছোট হতে থাকবে। তো আমরা বলতেই পারি যে হিলিয়ামের আকার হচ্ছে সবচেয়ে ছোট পর্যায় সারণীতে, যেহেতু উপর থেকে নিচে দিকে গেলে আকার বাড়তে থাকে। সো আমরা বলতে পারি যে এর আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এবং কার আয়নীকরণ শক্তি সবচেয়ে কম হবে, তো আমরা যখন উপর থেকে নিচের দিকে যাব তখন তার আকার কি হবে, বাড়তে থাকবে। একদম নিচে কোনটি আছে, একদম নিচে আছে ফ্রান্সিয়াম, ফ্রান্সিয়াম আছে। ফ্রান্সিয়াম যেহেতু তেজস্ক্রিয় মৌল, সো তার আগে কি আছে, সিজিয়াম আছে। তো আমরা বলতেই পারি সিজিয়াম, সিজিয়াম হচ্ছে সবচেয়ে কম আয়নীকরণ শক্তি। তো পর্যায় সারণীতে আমরা যদি চিন্তা করি তো আমরা বলতেই পারি সিজিয়াম হচ্ছে আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, যেহেতু ফ্রান্সিয়াম তেজস্ক্রিয় মৌল, সো আমরা এটা ধরলাম না, তার উপরে আছে সিজিয়াম। তো সিজিয়ামটা হচ্ছে আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, এবং সবচেয়ে বেশি হচ্ছে আমাদের হিলিয়াম আয়নীকরণ শক্তি। ওকে, এরপর আমরা দেখব যে অরবিটালের প্রকৃতির উপর আয়নীকরণ শক্তির মান কিভাবে নির্ভর করে। অরবিটালের প্রকৃতির উপর কিভাবে নির্ভর করে আমরা সেটা দেখি। আমরা যদি বেরিলিয়াম এবং বোরন এই দুটাকে নিয়ে চিন্তা করি, তো বেরিলিয়াম হচ্ছে 4, বোরন হচ্ছে 5। তো এদের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2, এটা কি হবে 1s2 2s2 2p1। তো এই যে ইলেকট্রন গুলো কিভাবে থাকে তারা, আমরা যদি উপশক্তি স্তর চিন্তা করি এদের, এটা হচ্ছে 1s, এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 2p। তো এখানে কয়টি ইলেকট্রন রয়েছে, এখানে রয়েছে আমাদের দুইটি ইলেকট্রন, এখানে রয়েছে দুটি ইলেকট্রন, এখানে কোনো ইলেকট্রন নাই। তো বোরনের ক্ষেত্রে কি দেখবো আমরা, এখানে রয়েছে দুটি ইলেকট্রন, তো এখানে দুটি ইলেকট্রন আছে, এখানে দুটি ইলেকট্রন রয়েছে, এখানে একটি ইলেকট্রন রয়েছে। তো নিচে আমাদের যদি নিউক্লিয়াস আমরা চিন্তা করি তো দেখা যাবে যে কোন একটি অরবিটালে নিউক্লিয়াস কি করে, শেষ কক্ষপথের ইলেকট্রনকে আকর্ষণ করে আমরা জানি। তো বেরিলিয়াম এবং বোরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিউক্লিয়াসের সাথে এটার দূরত্ব হচ্ছে সবচেয়ে কম। 2p অরবিটালে যেহেতু ইলেকট্রন যায় না, তার মানে 2s পর্যন্ত শেষ, এর দূরত্বটা অনেক ছোট। সো নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষপথের ইলেকট্রনের একটা অন্যরকম সম্পর্ক থাকবে, তার মানে তার আকর্ষণটা অনেক দৃঢ় হবে। তো বোরনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম কক্ষপথে দুটি, দ্বিতীয় কক্ষপথে দুটি, তৃতীয় কক্ষপথ, তার মানে এখানে কি হয়েছে, 2p অরবিটালে ইলেকট্রন চলে গেছে। সো এটার যে আমরা দেখতে পাচ্ছি এই ইলেকট্রনের দূরত্বটা একটু বেশি হয়ে যায়, যদিও কক্ষপথ সেম, বাট অরবিটালটা কি একটু সামনের দিকে। সো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যতই বেরিলিয়ামের পরেই বোরন, যদিও একই পর্যায়ের মৌল, বাম থেকে ডান দিকে গেলে
পারমাণবিক আয়নীকরণ শক্তি আরো বেশি হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে কি হয়, তার ব্যতিক্রম দেখা যায়। দেখা যাচ্ছে যে এর আয়নীকরণ শক্তিটা বেশি থাকে বেরিলিয়াম এবং বোরনের মধ্যে। তো এটা যদি হয়, যদি আমি একটা হোমওয়ার্ক দিই তোমাদের, তাহলে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম এই দুটোর ক্ষেত্রে কি ঘটবে তোমরা নিজেরা একটু চিন্তা করো তো, যে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে, এটা তো একই গ্রুপের মৌল, তো একই পর্যায়ের মৌল, তো এদের মধ্যে যেহেতু ম্যাগনেসিয়াম পরে আছে অ্যালুমিনিয়াম, তো এদের ক্ষেত্রে কি হবে তোমরা চিন্তা করতে থাকো। আমরা নেক্সট বিষয়ের উপর চলে যাই। আমরা এবার দেখব যে বহিস্তরের কাঠামোর উপর কিভাবে আয়নীকরণ শক্তির মান নির্ভর করে। তো আমরা যদি একটি মৌল দেখি নাইট্রোজেন, আরেকটি যদি দেখি অক্সিজেন, তো আমরা জানি নাইট্রোজেনের 7, এটা কিভাবে থাকে 1s2 2s2 2p3, অক্সিজেনের কত 8, 1s2 2s2 2p4। তো এখানে আমরা দেখতে পাচ্ছি p অরবিটালে 3টি ইলেকট্রন রয়েছে। তো p অরবিটাল সর্বোচ্চ কয়টি? 6টি ইলেকট্রন ধারণ করতে পারে। তো কোন একটি অরবিটাল যখন একদম সর্বোচ্চ পরিমাণ অরবিটাল ধারণ করে, তো সেক্ষেত্রে ইলেকট্রনগুলো অনেক শক্তভাবে আবদ্ধ থাকে, ইলেকট্রনগুলো সহজে বের হতে চায় না। এরপরে ইলেকট্রন যদি অর্ধেক থাকে, p3 যদি থাকে, এই অবস্থায় ইলেকট্রনগুলো সহজে কি হয় না, বের হতে চায় না। তার মানে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাথে হাইলি বন্ডেড অবস্থায় থাকে। তো এরপর যে ইলেকট্রনগুলো আছে p1 p2 p4 p5, এগুলো কি লুজলি বন্ডেড থাকে, সেক্ষেত্রে ইলেকট্রনগুলো খুব সহজেই বের হতে পারে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে যখন ইলেকট্রনটা ফুল ফিল থাকে, তখন তার আয়নীকরণ শক্তির মান অনেক বেশি হবে, ইলেকট্রনটা শরীরে নিতে অনেক বেশি লাগবে। তারপরে কি হবে, যদি হাফ ফিল থাকে, হাফ ফিল্ডের ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান বেশি হবে, কারণ এক্ষেত্রে ইলেকট্রনটা বাইরে বের করে নিতে বেশ সময় সাপেক্ষ এবং কষ্টকর, এনার্জি অনেক বেশি লাগবে। এরপর যদি পার্শিয়াল ফিল্ড হয়, যেরকম 1 2 4 5, এই অবস্থা থাকে, সেক্ষেত্রে তার আয়নীকরণ শক্তির মান এটার তুলনায় একটু কম হয়। তো আমরা বলতেই পারি ফুল ফিল্ড হচ্ছে আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। তারপর আমরা বলতে পারি হাফ ফিল্ড আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। তারপর আমরা বলতে পারি পার্শিয়াল ফিল্ড আয়নীকরণ শক্তির মান তারপরে। তো এইভাবে আমরা বলতে পারি। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অক্সিজেনের ক্ষেত্রে এখানে কি আছে, 4টা ইলেকট্রন আছে p অরবিটালে। সো যেহেতু এটা পার্শিয়াল ফিল্ডের মধ্যে পড়ছে 4, সো এর ইলেকট্রনটা বাইরের ইলেকট্রনটা সরিয়ে নিতে অপেক্ষাকৃত কম শক্তি লাগবে। তো যদিও নাইট্রোজেনের পরে অক্সিজেন, আমরা জানি যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বেড়ে যায়, তো এই ক্ষেত্রে অক্সিজেনের চেয়ে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি বেশি, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো তোমাদের যদি একটা হোমওয়ার্ক দেই, ফসফরাস, সালফার, ফসফরাস এবং সালফারের মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি? আবার ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজের মধ্যে কার আয়নীকরণ শক্তি বেশি? তোমরা একটু চিন্তা করো তো।